সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই NBS24.org শিরোনাম। ইসরায়েলকে হামাসকে ধ্বংস করতে পারে। ইসরায়েল শেষ সীমা অতিক্রম করেছে, তারা ভাবতেও পারছে না কিভাবে আমরা হামলা চালাবো, হুঁশিয়ারি হাসান নাসরুল্লাহর। ইসরায়েল বিপর্যয়কর জবাব পাবে, বলল ইরানের বিপ্লবী গার্ড। বিশ্বব্যাপী বাড়ছে গোলযোগ, তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা। গাজা যুদ্ধ লেবাননে সম্প্রসারিত করছে ইসরায়েল, বলছে তুরস্ক। ইসরায়েলি সেনারা লেবাননে প্রবেশ করুক, চান হিজবুল্লাহ প্রধান। এবং তাইওয়ানে অস্ত্র বিক্রি করায় 9 মার্কিন কোম্পানির সম্পদ জব্দ করল চীন। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। ইসরায়েলকে হামাসকে ধ্বংস করতে পারে। ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে তারা ক্ষয়ক্ষতি সত্ত্বেও গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে সক্ষম। গাজার বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ প্রায় 1 বছর ধরে চলছে। ফিলিস্তিনি ভূখণ্ডে 41,000-এরও বেশি লোক নিহত হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্টও বলেছেন হামাসকে কার্যকরভাবে একটি যোদ্ধা শক্তি হিসেবে ধ্বংস করা হয়েছে। যাই হোক, হামাস ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর এই বক্তব্য প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে তাদের যথেষ্ট সম্পদ এবং নতুন সদস্য নিয়োগ চলমান রয়েছে। প্রায় 1 বছরের যুদ্ধের পর হামাস এখনো ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করতে সক্ষম। গাজার মাটিতে গতিশীলতার অর্থ কি? ইসরায়েল শেষ সীমা অতিক্রম করেছে, তারা ভাবতেও পারছে না কিভাবে আমরা হামলা চালাবো, হুঁশিয়ারি হাসান নাসরুল্লাহর। দখলদার ইসরায়েল তার শেষ সীমা অতিক্রম করেছে বলে হুঁশিয়ারি দিয়েছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ। বৃহস্পতিবার তিনি সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি নিয়ে তার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। ভাষণের শুরুতে তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবার্ষিকী ও ইসলামিক ঐক্য সপ্তাহ উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানান। নাসরুল্লাহ সম্প্রতি ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত লেবাননের নাগরিকদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। তিনি বলেন, ইসরায়েলি বাহিনী গত 2 দিনে যোগাযোগের ডিভাইস বা পেজার বিস্ফোরিত করে বহু লেবানিজ নাগরিককে হত্যা করেছে, যা একটি বিশাল মানবিক সংকট তৈরি করেছে। নাসরুল্লাহ এই সময় লেবাননের জাতীয় ঐক্যের প্রশংসা করেন এবং এই ঐক্য ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে একটি বড় মানবিক প্রতিরোধ গড়ে তুলেছে বলে মন্তব্য করেন। তিনি লেবাননের সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয়, হাসপাতাল এবং চিকিৎসা কর্মীদেরও ধন্যবাদ জানান, যারা আহতদের চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন। একই সঙ্গে তিনি ইরাক, ইরান, সিরিয়া এবং অন্যান্য দেশগুলোর সমর্থনের কথাও উল্লেখ করেন, যারা লেবানন সরকারকে সহায়তা করেছে। নাসরুল্লাহ এই সময় ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েল রেড লাইন অতিক্রম করেছে। তারা মঙ্গলবার হাজার হাজার পেজার বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালিয়েছে। শত্রুরা বুধবারও একই ধরনের বেসামরিক যন্ত্রের বিস্ফোরণ ঘটিয়ে হামলা করেছে। তবে ইসরায়েলের লক্ষ্য অনেকাংশে ব্যর্থ হয়েছে এবং হিজবুল্লাহ ঘটনাগুলো তদন্তের জন্য প্রযুক্তিগত এবং নিরাপত্তা কমিটি গঠন করেছে বলেও জানান নাসরুল্লাহ। তিনি বলেন, আমরা এমন এক শত্রুর মুখোমুখি হচ্ছি যার প্রযুক্তিগত সুবিধা রয়েছে, কারণ এটি বারবার পশ্চিমা সমর্থন পেয়ে আসছে। এরকম বড় আঘাত সত্ত্বেও নাসরুল্লাহ লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন এবং ভবিষ্যতে প্রতিরোধ শক্তিশালী করার ইঙ্গিত দেন। তিনি জোর দিয়ে বলেন, মঙ্গলবার এবং বুধবার রক্তাক্ত দিন হলেও আমরা এই সংকট কাটিয়ে উঠতে পারবো এবং এই আঘাত আমাদের পরাস্ত করতে পারবে না। নাসরুল্লাহ বলেন, গাজা সমর্থনে আমাদের ফ্রন্ট কার্যকরী হয়েছে এবং এটি শত্রুর উপর বড় ধরনের চাপ সৃষ্টি করেছে। তিনি আরো বলেন, ইসরায়েলি শত্রু উত্তরাঞ্চলের ঘটনাগুলোকে তাদের ইতিহাসে প্রথম পরাজয় হিসেবে বর্ণনা করেছে, যা লেবানন থেকে পরিচালিত প্রতিরোধের কার্যকারিতার আরেকটি প্রমাণ। তিনি বলেন, ইসরায়েলি বাহিনী লেবাননের ফ্রন্টকে গাজার ফ্রন্ট থেকে বিচ্ছিন্ন করতে এবং লেবাননের জনগণ ও হিজবুল্লাহকে চাপের মুখে ফেলার চেষ্টা করেছে, যাতে লেবানন গাজার প্রতি সমর্থন বন্ধ করে দেয়। মঙ্গলবারের হত্যাকাণ্ডের পর আমরা সরকারি ও বেসরকারি চ্যানেলের মাধ্যমে বার্তা পেয়েছিলাম যে এই আক্রমণের লক্ষ্য ছিল গাজার প্রতি আমাদের সমর্থন বন্ধ করা। হিজবুল্লাহ প্রধান দৃঢ়ভাবে বলেন, ইসরায়েলের জন্য আমাদের জবাব স্পষ্ট। গাজা, পশ্চিম তীর এবং সেসব পবিত্র ভূমিতে অত্যাচারিত জনগণের প্রতি লেবাননের সশস্ত্র গোষ্ঠীর সমর্থন কখনোই বন্ধ হবে না। নাসরুল্লাহ আরো উল্লেখ করেন যে শত্রুরা মঙ্গলবার এবং বুধবারের হত্যাকাণ্ডের মাধ্যমে হিজবুল্লাহ কমান্ড ও নিয়ন্ত্রণ ব্যবস্থাকে ধ্বংস করতে এবং নেতাদের মধ্যে দুর্বলতা, বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছিল। তবে আমাদের নেতৃত্বের মধ্যে এমন কোনো বিভ্রান্তি বা দুর্বলতা এক মুহূর্তের জন্য দেখা যায়নি। নাসরুল্লাহের ভাষণ লেবাননের জনগণকে আরো দৃঢ়ভাবে হিজবুল্লাহর পাশে থাকার আহ্বান জানায় এবং ইসরায়েলি আগ্রাসনের মুখে হিজবুল্লাহর প্রতিশ্রুতি ও স্থিতিশীলতার প্রতিফলন ঘটায়। ইসরায়েল বিপর্যয়কর জবাব পাবে, বলল ইরানের বিপ্লবী গার্ড।
ইরানের চৌকস ইসলামিক বিপ্লবী গার্ডের প্রধান কমান্ডার হোসেন সালামি বলেছেন, লেবাননে পেজার ও ওয়াকিটকি দিয়ে দখলদার ইসরায়েল যে হামলা চালিয়েছিল সেটির বিপর্যয়কর জবাব দেওয়া হবে। বৃহস্পতিবার 19 সেপ্টেম্বর লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহর কাছে চিঠি পাঠান তিনি। এতে বিপ্লবী গার্ডের কমান্ডার জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের ইরানের প্রতিরোধ বাহিনীর কাছ থেকে খুব শিগগিরই কঠোর জবাব পাবে ইসরায়েল। চিঠিতে হোসেন সালামি বলেছেন, পেজার ওয়াকিটকিতে বিস্ফোরণ ঘটিয়ে লেবাননের নারী, পুরুষ ও শিশুদের উপর হামলা চালিয়ে ইসরায়েল নতুন কিছু পাবে না। তিনি আরো বলেছেন, এই ধরনের সন্ত্রাসী হামলা নিঃসন্দেহে ইহুদিবাদী সরকারের কাজ করে, যারা হতাশা ও ধারাবাহিক ব্যর্থতা থেকে এটি করেছে। বিশ্বব্যাপী বাড়ছে গোলযোগ, তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা। পার্স টুডে। ইউক্রেন যুদ্ধের দাবানল বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ফ্রান্স সরকার, আর এই খবর জানিয়েছে ফরাসি গণমাধ্যম লামন্ট। পার্স টুডে ফার্সি জানিয়েছে, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছেন, তার দেশে হামলা হলে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হবে। তিনি তার দেশে যে কোনো ধরনের হামলার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সকল শত্রু, প্রতিদ্বন্দ্বী এবং যারা এখনও বুঝে উঠতে পারেননি তাদের সবাইকে এ ব্যাপারে হুঁশিয়ারি করে দিতে চাই যে এই কাজ করবেন না। বেলারুশে হামলা চালানোর অর্থ হবে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দেয়া। সাম্প্রতিক সময়ে আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলো রাশিয়ার গভীর অভ্যন্তরে হামলা চালানোর কাজে ব্যবহার করতে কিয়েভকে অনুমতি দিয়েছে। বিষয়টি নিয়ে তুমুল উত্তেজনা চলছে এবং রাশিয়া এ ব্যাপারে পাশ্চাত্যকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে। এ অবস্থায় ইউরোপের কোনো কোনো দেশ এ ব্যাপারে শঙ্কিত হয়ে উঠেছে যে ইউক্রেন যুদ্ধের এতটা বিস্তৃতি ঘটতে পারে যে সে যুদ্ধের আগুন ইউরোপকেও গ্রাস করে ফেলতে পারে। রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ দুমার স্পিকার ভোজিস্লাভ ভলোদিন এক বিবৃতিতে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন যুদ্ধকে উস্কে দিতে পারেন, যার পরিণতি হতে পারে ভয়ঙ্কর। রুশ দুমার স্পিকার আরো বলেন, পশ্চিমা সমরাস্ত্র ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরে হামলার পরিণতি কি হতে পারে তা আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টগুলোকে মনে রাখতে হবে। এই সম্পর্কে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে অবস্থান করছি। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অন্যতম এই প্রার্থী আরো বলেছেন, বিশ্ব এখন আরো বেশি সংঘাত ও গোলযোগের দিকে এগিয়ে যাচ্ছে। ট্রাম্প দাবি করেন যে একমাত্র তিনি আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হলে তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকাতে পারবেন। অন্যদিকে ফরাসি পত্রিকা লামন্ট ইউক্রেন যুদ্ধ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে পারে বলে ফ্রান্স সরকারের উদ্বেগের কথা জানিয়েছে। পত্রিকাটি কূটনৈতিক সূত্রে বরাত দিয়ে জানিয়েছে যে ফ্রান্স সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা মনে করছেন ইউক্রেন যুদ্ধ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এবং এ কারণে তারা অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছেন। লামন্ডের বিশ্লেষণ অনুযায়ী গত কয়েকদিন ধরে ইউরোপ জুড়ে এই আশঙ্কা তীব্র আকার ধারণ করেছে যে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে অচিরে রাশিয়ার সঙ্গে সরাসরি নেটোর সংঘাত বেঁধে যেতে পারে। বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে, আমেরিকা ও তার ইউরোপীয় মিত্ররা কিয়েভকে তাদের সরবরাহ করা অস্ত্র দিয়ে রাশিয়ার গভীর অভ্যন্তরে হামলা চালানোর অনুমতি দেওয়ার কথা বিবেচনা করছে। ফ্রান্সের একটি কূটনৈতিক সূত্র লামন্টকে বলেছে, তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত ঠেকানোর জন্য সম্ভাব্য যা কিছু করতে হয় তা সবকিছু করতে আমরা প্রস্তুত রয়েছে। ওই ফরাসি কর্মকর্তা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এ সংক্রান্ত হুঁশিয়ারির প্রতি ইঙ্গিত করে বলেছেন যে রাশিয়া তার সামরিক অভিযানের বিস্তৃতি ব্যাপকভাবে বাড়িয়ে দিতে পারে এবং এই বিষয়টিকে গভীরভাবে বিবেচনা করা প্রয়োজন। গাজা যুদ্ধ লেবাননে সম্প্রসারিত করছে ইসরায়েল, বলছে তুরস্ক। ইসরায়েলের বিরুদ্ধে গাজা যুদ্ধ লেবাননে প্রসারিত করার অভিযোগ তুলেছে তুরস্ক। বৃহস্পতিবার 19 সেপ্টেম্বর তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান রাষ্ট্রীয় টিআরটি টেলিভিশনে বলেন, এই অঞ্চলে উত্তেজনা বাড়ছে এবং আমরা দেখছি ইসরায়েল ধাপে ধাপে লেবাননের দিকে আক্রমণ বাড়াচ্ছে। ফরাসি সংবাদ মাধ্যম এএফপি এ খবর জানিয়েছে, লেবাননে হিজবুল্লাহ শক্ত ঘাঁটিতে মারাত্মক বিস্ফোরণের পর এমন মন্তব্য করল তুরস্ক। বিস্ফোরণের ঘটনাকে উদ্বেগজনক হিসেবে বর্ণনা করেছেন হাকান ফিদান। গাজা যুদ্ধবিরতি আলোচনায় অংশ নিতে জর্ডানে গিয়ে এসব কথা বলেন ফিদান। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2 দিনে বিস্ফোরণে 32 জন নিহত এবং 3000-এর বেশি মানুষ আহত হয়েছে। হিজবুল্লাহ কর্মীদের ওয়াকি-টকি এবং পেজার বিস্ফোরণে হতাহতের এই ঘটনা ঘটেছে। কর্মীদের সুপারমার্কেট, কবরস্থান ও রাস্তায় অবস্থানের সময় ডিভাইসগুলো বিস্ফোরণের ঘটনা অভূতপূর্ব হিসেবে বর্ণিত হয়েছে। তবে হামলার বিষয়ে ইসরায়েল এখনো কোনো মন্তব্য করেনি। এই বিস্ফোরণের জন্য ইসরায়েলকে দায়ী করেছে তুরস্ক। পররাষ্ট্রমন্ত্রী নিযুক্ত হওয়ার আগে তুরস্কের গোয়েন্দা সংস্থার প্রধান ছিলেন ফিদান হাকান। লেবাননের গণবিস্ফোরণের পদ্ধতি সম্পর্কে তিনি বলেন, এটি তেমন কিছু যা গোয়েন্দা সংস্থাগুলো প্রশ্নই প্রায় ব্যবহার করে, তবে এই ধরনের বড় পরিসরে অভিযান বিরল। ইসরায়েলি অভিযানগুলো উস্কানিমূলকভাবে পরিচালনা করছে বলে অভিযোগ করেছেন তিনি সতর্ক করে বলেন, ইসরায়েলি অভিযান পুরো অঞ্চলে বিস্তৃত হতে হবে, তাই খুব দেরি হওয়ার আগে আন্তর্জাতিক ব্যবস্থাকে এটি বন্ধ করতে হবে মন্তব্য করেছেন তিনি। ইসরায়েলি সরকারকে ধর্মান্ধ উল্লেখ করে তিনি বলেছেন, এই উন্মাদনা শুধু ফিলিস্তিনিদেরই ক্ষতি করছে না, বরং ইসরায়েলিদের ভবিষ্যৎ অনিশ্চিত করছে। ইসরায়েলি সেনারা লেবাননে প্রবেশ করুক, চান হিজবুল্লাহ প্রধান।
লেবাননে দখলদার ইসরায়েলে তারবিহীন ডিভাইস পেজার ও ওয়াকিটকি হামলা নিয়ে কথা বলেছেন হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহ। বৃহস্পতিবার টিভিতে হামলা নিয়ে দীর্ঘ ভাষণ দিয়েছেন তিনি। এতে তিনি লেবানন সীমান্তবর্তী অঞ্চলে ইসরায়েলিদের ফেরানোর হুমকির বিষয়টি নিয়েও আলোচনা করেছেন। যে হুমকিতে ইসরায়েলিরা বলছে তারা লেবানন সীমান্তে নিরাপত্তা জোন তৈরি করে নাগরিকদের দ্রুত সময়ের মধ্যে ফেরাবে, আর নিরাপত্তা জোন তৈরি করতে প্রয়োজনে লেবাননের ভেতরে প্রবেশ করবে তাদের সেনারা। নাসরুল্লাহ বলেছেন তিনি চান তাদের সীমান্তবর্তী অঞ্চলে ইসরায়েলি সেনারা প্রবেশ করুক, এতে করে ইসরায়েলিদের ঘায়েল করতে তাদের সুবিধা হয়। কয়েকদিন আগে দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর নর্দার্ন কমান্ডার মেজর জেনারেল ওরি গর্ডিন হুমকি দেন লেবানন সীমান্তবর্তী উত্তরাঞ্চলে ইসরায়েলিদের দ্রুত সময়ের মধ্যে ফেরাবেন তারা। এর জন্য লেবাননের ভেতর প্রবেশ করে একটি নিরাপদ জোন তৈরি করা হবে, যেন হিজবুল্লাহ যোদ্ধারা সীমান্ত থেকে কোনো হামলা বা কোনো কিছু চালাতে না পারে। মূলত এই সেনা কর্মকর্তার হুমকিকে উপহাস করেছেন হিজবুল্লাহ প্রধান। তিনি তাকে বোকা হিসেবে অভিহিত করে বলেছেন, আমি আশা করি ইসরায়েলি সেনারা লেবাননে প্রবেশ করবে, কারণ এটি আমাদের জন্য ঐতিহাসিক সুযোগ সৃষ্টি করবে। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হুমকি দিয়েছেন তারা দ্রুত সময়ের মধ্যে উত্তরাঞ্চলে 60,000 মানুষকে ফেরাবেন, আর যাদের গত 8ই অক্টোবর সরিয়ে নিতে বাধ্য হয়েছিল ইসরায়েল। নাসরুল্লাহ নেতানিয়াহুকে উদ্দেশ্য করে বলেছেন, নেতানিয়াহু উত্তরাঞ্চলে আপনি উত্তরের মানুষকে ফেরাতে পারবেন না। কোনো সামরিক অভিযান, হত্যা, গুপ্ত হত্যা এবং পূর্ণমাত্রায় যুদ্ধ উত্তরাঞ্চলের বাসিন্দাদের ফেরাতে পারবে না। তাদের ফেরানোর একমাত্র উপায় গাজায় আগ্রাসন বন্ধ করা। তাইওয়ানে অস্ত্র বিক্রি করায় 9 মার্কিন কোম্পানির সম্পদ জব্দ করল চীন। তাইওয়ানে অস্ত্র বিক্রি করে মার্কিন যুক্তরাষ্ট্রের 9টি কোম্পানির সম্পদ জব্দ করার ঘোষণা দিয়েছে চীন। বুধবার বেইজিং চীনের অভ্যন্তরে এসব কোম্পানির যত সম্পদ আছে সেগুলো জব্দ করার ঘোষণা দিয়েছে। মূলত তাইওয়ানে মার্কিন অস্ত্র বিক্রি ঠেকাতে ওয়াশিংটনকে চাপ দিতে এই উদ্যোগ নিয়েছে বেইজিং। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। চীন তাইওয়ানকে শুরু থেকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে, আর সেই দাবি ভিত্তিতেই চীন বরাবরই পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন তাইওয়ানকে অস্ত্র না দিতে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জব্দের ঘোষণা দিয়েছে। মন্ত্রণালয়ের ঘোষণা অনুসারে সিয়েরা নেভেদা কর্পোরেশন, স্টিক রাডার এন্টারপ্রাইজেস এলএলসি, কিউবিক কর্পোরেশন, S3 অ্যারোস্পেস, TCM লিমিটেড পার্টনারশিপ, টেক্সিওর, প্ল্যানেট ম্যানেজমেন্ট গ্রুপ, S3 অ্যারোস্পেস, ACT1 ফেডারেল এবং এক্সবারের মতো কোম্পানিগুলোর সম্পদ জব্দ করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এই কোম্পানিগুলোর সঙ্গে চীনা যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে লেনদেন থেকে বিরত থাকতে বলা হয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।